কে ডক্টর ইউনূসকে চায় না, কারা চায় না, কেন চায় না, এবং ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে। ডক্টর ইউনূস গতকালকে যে পদত্যাগ করবেন বলে তিনি বলেছেন, সেটা নিয়ে এখনো আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন। পরিস্থিতি একেবারে থমথমে, বলা চলে খুবই সংকটাপূর্ণ। এটি বাইরে থেকে অনুধাবন করার সুযোগ নেই, কিন্তু অভ্যন্তরীণভাবে রাজনীতির গতি প্রকৃতি যারা নিরূপণ করে, বিশ্লেষণ করে, তাদের জন্য তারা বুঝতে পারছেন যে এটা খুবই সমস্যা সংকুল একটি পরিবেশ। এটি অনেকটা সরকার আছে সরকার নাই এরকম একটা অবস্থা মনে হচ্ছে আমার কাছে। ইতিমধ্যে আপনারা জানতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার একটি ঘোষণা দিয়েছে, বা উনি ঘোষণা দিবে, বা উনি পদত্যাগ করবে, এরকম একটি গুঞ্জন কিন্তু আমরা শুনেছি। কিন্তু এই সরকারটাকে সুস্থভাবে চলতে দেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করা দরকার ছিল, সেটা ছিল জাতীয় নাগরিক পার্টি, যে দলটার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে। আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছেন, নির্বাচনের জন্য বলছেন। দর্শক, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। আপনারা জানেন আমাদের বাংলাদেশের 5ই আগস্টের পরে তথা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের এই যে ভঙ্গুর একটি দশা, সেখান থেকে উত্তরণের জন্য জনগণের সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসেছেন এবং দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে এসেছেন। সিন্স বিগিনিং থেকে, যেদিন থেকে রাষ্ট্র ক্ষমতায় তিনি বসেছেন, সেদিন থেকেই মূলত কে ডক্টর ইউনূসকে চায় না, কারা চায় না, কেন চায় না, এবং ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে, তার একটা কিঞ্চিত মেঘ আপনারা গতকালকে টের পেয়েছেন যে কিছুটা সফলতার দিকেও যাচ্ছিল সেই সকল চক্রান্তকারী ব্যক্তিরা। চক্রান্তকারী ব্যক্তিদের ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই মূলত আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়েছে। মানে তাদের চিন্তা হচ্ছে যে ইউনূসের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে পালাতে হয়েছে এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এক বাক্যে ভারত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সকাল সন্ধ্যা উঠে পড়ে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ব্যাপারে তাদের কোনো ক্ষোভ, দুঃখ, বেদনা এই মুহূর্তে নাই। তাদের একটাই দুঃখ, একটাই বেদনা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এভাবে আসছে এবং ইউনূসের কারণে হাসিনাকে পালাতে হয়েছে। সে কারণে আপনি দেখবেন শেখ হাসিনার যতগুলো বক্তব্য, আওয়ামী লীগের যতগুলো বক্তব্য, তারা সেই বক্তব্যে সব সময় বলার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দখলদার, সুদি ইউনূস, এই সেই গালিগালাজ সকাল সন্ধ্যা করতে থাকেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেটা যদি রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতারা বুঝতে অক্ষম হন, এটাকে যদি সিম্পলি আপনি মনে করেন যে এটা সাধারণ বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে চলে যাক, প্রয়োজনে আরেকজনকে নিয়োগ দিব, চাইলে যাক না, লোকের কি অভাব নাকি, এই চিন্তা লালন করে যে সকল মানুষরা রাজনীতি করছেন তারা ভুলের মধ্যে নিজেদেরকে নিপাতিত করেছেন এবং আপনার এই ভুল সিদ্ধান্ত এবং বক্তব্যের কারণে বাংলাদেশের বিশাল আকারে সমস্যা তৈরি হবে, যেটা আপনি ভাবতেও পারেন না। আপনারা নিশ্চিত থাকেন, নিশ্চয়ই আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিজয় হয়েছে। কিছু কিছু সময় আপনি মনে রাখবেন যে সন্তান অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু পরিবারটা টিকিয়ে রাখে একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ, একজন বাবা কিংবা দাদারা। এই বাংলাদেশের জুলাই বিপ্লবটা হয়তো আমাদের সকলের প্রচেষ্টায় সম্মিলিতভাবে হয়েছে, কিন্তু এই জুলাই বিপ্লবটাকে টিকিয়ে রাখার জন্য যে সকল জায়গার শক্তিশালী ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এবং সে কারণেই ভারত সকল ষড়যন্ত্র করে এখন পর্যন্ত পার পায়নি, এবং সে কারণেই এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বহু নালিশ ট্রাম্পের কাছে করার পরেও কোনো কিছু হয়নি। আমেরিকান নির্বাচনের পরে শেখ হাসিনা ষড়যন্ত্র করেও, ট্রাম্পের ছবি নিয়ে শয়তানি করতে চাইও, তারপরেও এখন পর্যন্ত বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিছু করতে পারেনি, বিকজ অফ সেই ইন্টারন্যাশনাল একজন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, বিশ্বের সব জায়গায় তার সম্মান অবধারিত। আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষোভের ভাষায় বলুক, ষড়যন্ত্রের ফাঁদে পড়ে বলুক, কিংবা মন খারাপ করে বলুক, শারীরিক অসুস্থতার জন্য বলুক, তিনি তো সামহাও তিনি প্রকাশ করেছেন যে আমি এরকম যদি চলতে থাকে তাহলে আমি দায়িত্ব পালন করব কিভাবে। কিন্তু সেটাকে নিয়ে যেভাবে মার্কেটিং হয়েছে সেটা হয়তো এনসিপি এবং নতুন যে সংগঠন রয়েছে তারা হয়তো তাদের জায়গা থেকে দেখা করেছেন, এবং কিছু কিছু উপদেষ্টাও আমার কাছে মনে হয়েছে সেই উপদেষ্টাদের উপরে যেরকম বাংলাদেশের জনগণের ক্ষোভ রয়েছে, যেটা ক্ষোভ বলতে তারা তো আসলে আমাদের কোনো শত্রু না, আমার সাথে তো কারো কোনো জমি জমা নিয়ে গ্যাঞ্জাম নাই,
আপনার সাথেও নাই। বাংলাদেশের যারা অনলাইনে ইউটিউবে ফেসবুকে আমাদের ভক্ত কথা শোনেন, আপনার সাথে তো আমার কোনো গ্যাঞ্জাম নাই, কারোর সাথে কোনো মারামারি নাই। উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশের জায়গাটাকে সুন্দরভাবে তারা পরিচালিত করবে। তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আমরা যে দায়িত্ব তাদেরকে দিয়েছি এই দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করে জুলাই বিপ্লবের যে চেতনা সেইটাকে ধারণ করে তারা লালন করে পালন করে তারপরে চলবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু উপদেষ্টা ইতিমধ্যেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি বলেন কিংবা তাদের বৈপরীত আচরণ বলেন সেটা জাতির কাছে প্রমাণ পেয়েছে, প্রকাশ পেয়েছে, এবং জাতি যেটা বিশ্বাস করে ওটাকে নতুন করে আর মানে আপনার কাভার আপ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে ওই সকল উপদেষ্টাও তারা তাদের স্বার্থের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগটাকে সামনে নিয়ে এসেছে, আর নিজেদের পদত্যাগগুলোর আর কোনো খবর নাই। বাংলাদেশে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শত হাজার বার দরকার, কিন্তু দুই একজন উপদেষ্টা যাদের নাম আমি বারবার বলে গীবত শেখায়তের মধ্যে জড়াইতে চাই না, রাজনৈতিক গীবত আমি যেটাকে বলছি, এটা ওই অর্থে আমি যেহেতু প্রতিদিনই সমালোচনা করি এটা করা উচিত, কিন্তু আমি আজকে অনেকগুলো ভিডিওতে তাদের ব্যাপারে বলেছি, আমি নতুন করে বলতে চাই না। সেই ব্যক্তিদেরকে আমি মনে করি যে তাদের অনৈতিকতার জন্য তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হারাবো কিংবা ইউনূস সাহেবের কাদের উপরে ভর করে তারা চলবে, এটা হতে পারে না। আসলে বাংলাদেশে আমাদের সমস্যাটা হচ্ছে কি চতুর্মুখী একটি সমস্যা, এবং বিদেশি গোয়েন্দা সংস্থাদের কাজগুলো বুঝে ওঠা একটু টাফ। যেমন আপনি একদিকে দেখবেন যে আপনার মতাদর্শের মতো করে আমার একটা বক্তব্য আপনার পছন্দ হয়েছে, আমি আপনাকে এই বক্তব্যটা দিলামও, আপনার ভালোও লাগবে, কিন্তু এট দ্য সেম টাইম একই ব্যক্তি ভিন্ন জায়গা থেকে অন্য আরেকটি উদ্দেশ্যের জন্য গোপনে কাজ করছি, যেই কাজটা হয়তো আপনার কাছে আপনি জানেনও না, বা জানলেও আপনার কিছু করার থাকে না, কিন্তু আপনি বক্তব্যের প্রেমে পড়ে ওই গোপন তথ্যটি আর জানতেও চান না। বাংলাদেশে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের সময় অনেকে অনেক অ্যাঙ্গেল থেকে কাজ করেছে, কেউ রাজপথে কাজ করেছে, কেউ 16 বছরের জুলুম নির্যাতন সহ্য করে কাজ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ছাত্র বন্ধুদের ডাকে আমরা সাড়া দিয়েছি, সবাই গিয়েছে। সবাই জানে পৃথিবীর যে ছাত্রদের কাছে যে লোক নেই এটা পৃথিবীর সবাই জানে। এই জনশক্তিগুলো সমগ্র মানুষ, বিভিন্ন দলমতের মানুষরাই নেমেছে, এটা তো আপনাকে স্বীকার করতেই হবে। যদি সেটা আপনার বিশ্বাস না হয় তাহলে এনসিপির দুদিন আগে যে একটা অনুষ্ঠান গেল ওইদিকে তাকান, নির্বাচন কমিশনের যে দখল দিতে গেল তখন সেখান থেকে সামনে 50-60 জন মানুষ কিন্তু ছিল না। এটা এর মানে এই নয় যে এই দলটি সুপ্রতিষ্ঠিত হতে পারবে না, অবশ্যই পারবে। দল এক জিনিস, আন্দোলন আর এক জিনিস। আবার দেখেন আপনারা আমাদের হাসনাত আব্দুল্লাহর ডাকে সব রাজনৈতিক দল উপস্থিত হলো, তখন আমাদের কমন একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে আমাদের এই আন্দোলনটা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, সবাই গিয়েছে। কিন্তু আজকে যদি ওই একই জিনিস ব্যক্তির বা কোনো দলের আন্ডারে ডাকে সেখানে অনেকেই যাবে না, এবং সেখানে কিন্তু ফ্লপ খাবে, তাতে অনেক বড় নেতা হলেও কিছু করার নেই। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা প্রথম ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র। দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের চলমান ষড়যন্ত্র, আর তৃতীয় ষড়যন্ত্র হচ্ছে আমাদের ভিতরে এই ঘাপটি মারা কিছু দালাল কিংবা বিন্দেশি তাবেদার কিংবা দালাল, যারা আমাদেরকে বুঝাচ্ছে যে তারা আমাদের, কিন্তু আসলে আমাদের না। এরকম কিছু ব্যক্তি হতে পারে। আর কিছু মানুষ আছে আসলেই ইনোসেন্ট, তাদেরকে আমি দোষী মনে করি না, কিন্তু তারা পদের কাছে জিম্মি হয়ে গিয়ে এখন চাকরিতে যুক্ত হলে যেরকম মানুষ অফিস করে, লেফট করে, সকাল সন্ধ্যা উপস্থিত হয়, এর বাইরে আর কিছু বোঝে না। আমি সে কারণে রাগান্বিত হয়ে আজকে বলেছিলাম যে আমাদের ইভেন্ট সজীব ভুঁইয়ারও পদত্যাগ করা উচিত, কারণ আমি দেখেছি 9 মাস আগেও যা করেছে এখনো তাই। আপনি বাংলাদেশের এখন পর্যন্ত বিপ্লবী চেতনা ধারণ করার কিচ্ছুই আমরা পাচ্ছি না, তাহলে তার কি ওই জায়গাটায় তিনি অবশ্যই বাংলাদেশের একজন, আমাদের সেই বিপ্লবের আন্দোলনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, ছাত্রদের নেতৃত্ব দিয়েছে, সে কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই ধন্যবাদের পাশাপাশি এটাও মাথায় নিতে হবে যে আজকের তারা যারা ওখানে বসে আছেন তারা আমাদেরকে কি উপহার দিতে পারছে। আপনারা যদি না পারেন পদত্যাগ করেন। আমি আসিফ নজরুল সাহেবের উপরে আজকের থেকে প্রায় 6 মাস 7 মাস আগ থেকে তার পক্ষে বহু ভিডিও দিয়েছি, আপনারাই সাক্ষী। কিন্তু আমি যখন দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, তখন আমি বাধ্য হয়ে তার জন্য লাইভ করেছি। আমি দেখেছি মাহফুজ সাহেব যখন একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ প্রতিপক্ষ বানাচ্ছে, অনৈক্য তৈরি করছে, আমি তার বিরুদ্ধে কথা বলেছি। কথা আমাদেরকে বলতে হবে। আজ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প নাই। বিএনপির অনেক নেতারা মনে করেন, সিনিয়র অনেকেই মন্তব্য হয়তো বিভিন্ন জায়গায় করে বসেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে হয়তো অন্য কেউ চলে আসবে, কোনো সমস্যা নেই। সমস্যা কি হবে সেটা বোঝার মতো দক্ষতা আপনার হয় না। সমস্যা কি হবে সেটা বুঝবেন যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা হারাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আমাদেরকে রেখে তারপরে এই যে বর্তমান সরকার রয়েছে, আমি মনে করি এই সরকারের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে যে কোনো মূল্যে পদত্যাগ করিয়ে তারপরে সেখানে রিফর্ম করা উচিত, নতুন লোক সংযুক্ত করা উচিত। এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিকও যারা এই ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে খামখেয়ালিপনা বক্তব্য দিচ্ছেন, আমি মনে করি এটাই আওয়ামী লীগ জোয়ার পেয়ে যাবে এবং আওয়ামী লীগের সেই জায়গায় সহযোগিতা হবে। আওয়ামী লীগ এবং ভারতের তখন
সাহায্য হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের জন্য সবাই মিলে একই মন খারাপ করে চলে যাবে, অন্যদিকে আবার আপনারাও নামবেন, অন্যদিকে বিদেশি ষড়যন্ত্র চলমান থাকবে, একজন মানুষ কতদূর আর সহ্য করবে? সে কারণে আমি বলছি, আমরা সবাই মিলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। সে বিএনপি হোক, জামাত হোক, অন্য দল হোক, আপনাদের প্রত্যেকের স্বার্থেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প এই মুহূর্তে নেই। তবে যেই সকল উপদেষ্টাদের ইতিমধ্যেই দালালি প্রকাশ পেয়েছে, যারা আমাদেরকে জুলাই বিপ্লবের সেই ইতিহাসকে সুন্দরভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, তাদের পদত্যাগ চাইতে আমার আপনার কারো কোনো দ্বিমত নেই। তবে সেটাও হতে হবে ষড়যন্ত্রবাদীদের সাথে তাল মিলিয়ে নয়। আমার প্রয়োজনে আমরা তাদেরকে সেখান থেকে সরাবো, আমার প্রয়োজনে আমরা তাদেরকে সেখানে বসাবো। আমরা কোনো ব্যক্তি স্বার্থে কারো বিরোধিতা করতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, আজকে সে কারণে আগামী বাংলাদেশের কয়েকটা দিন, এবং কয়েকটা দিন না, আমি মনে করি নির্বাচন চলা পর্যন্ত, এই নির্বাচন যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না হবে তার আগ পর্যন্ত এবং একটি সুষ্ঠু ধারার নির্বাচন হওয়া পর্যন্ত আপনাকে, আমাকে, আমাদেরকে এই সরকারকে শক্তিশালী করতে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে সবাই মিলে পদত্যাগ যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস না করে সেজন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদেরকে সবাই মিলে একটি নির্বাচনের পথে যেতে হবে। আওয়ামী লীগ উৎপেতে পথে আসে, যে কোনো মূল্যে আওয়ামী লীগ আপনাদের পাশে এসে দখলদারিত্ব করতে চায়। অতএব বাংলাদেশে আপনাদেরকে একদম আওয়ামী লীগ নামটা ভুলে যেতে হবে। এই ফ্যাসিস্টদের সকল কর্মকাণ্ড ভুলে গিয়ে আপনার মুখের মধ্যে থাকবে, বিএনপির কাছে নাম থাকবে এখন বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, অন্যান্য দল। জামাতের কাছে নাম থাকবে জামাত, হেফাজত, চরমনাই, অন্যান্য বিএনপি সহ তাদের দল। এরাই আপনার বন্ধুপ্রতিম দলের বাহিরে আর কাউকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। যদি করেন তাহলে আপনাদেরকেই ক্ষতির মধ্যে ফেলাবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব দাঁত থাকতে দাঁতের যে মর্ম সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং এই দাঁত থাকতে আমাদের দাঁতের যত্ন নিতে হবে। তেমনি আমি বলছি, আমাদের এই যে যুবকদের যে সংগঠন, ছাত্রদের যে সংগঠন, তাদেরও অযাচিত বক্তব্য, অনৈক্য তৈরি করে এই ধরনের মন্তব্য বক্তব্য আপনারা দিবেন, আর আপনাদেরকে সবাই গলার মালা পরিয়ে হাঁটবে সেই চিন্তায় ঘুরে বালি। এই বাংলাদেশের জুলাই বিপ্লব হয়েছে সত্য, বিপ্লবের পরবর্তীতে আপনি প্রতিদিনই আপনি ব্ল্যাঙ্ক চেক পাবেন না। আপনার এখন প্রত্যেকটি শব্দ চয়নকেই রাজনীতিবিদরা ভুল ধরবে, আলোচনা করবে, সমালোচনা করবে। অতএব এতদিন আপনাদের প্রতি স্নেহ থাকলেও বাস্তবতার নিরিখে আপনারা দেশ বিরোধী কিংবা জাতির বিভিন্ন জায়গায় ক্লান্তি লগ্নে সুন্দর ভূমিকা পালন করতে না পারলে আপনারা আলোচনা সমালোচনার মধ্যে থাকবেনই, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ছাত্র বন্ধুদেরও উচিত আমাদের সেই সকল জায়গায় সংযত আচরণ করা। এনসিপির উচিত সংযত আচরণ করা, জামাতের উচিত সংযত আচরণ করা, বিএনপির উচিত সংযত আচরণ করা, ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দলের উচিত সংযত আচরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা। আমি গত কালকের যে ভিডিওটি দিয়েছি, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে বিভিন্ন পেজে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সেখানে যে আহ্বান করেছি সেই একই আহ্বান আজও করছি। সব রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব কমাতে হবে, প্রত্যেকের সেখানে যেতে হবে, এবং ইউনূসবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেয়া যাবে না। ইউনূস সাহেবকে রেখেই সব কাজ সমাধান করতে হবে, না হয় আরেকটি চক্র এখানে এসে ১-১১ মতো নতুন কিছু সৃষ্টি হবে, ভিন্ন কোনো কিছু তৈরি হতে পারে, এমনকি অনিশ্চিত রাজনীতি হয়ে যেতে পারে। অতএব নিশ্চিত রাজনীতিতে আমি মনে করি আপনারা দূরদর্শিতার পরিচয় দিবেন। ক্ষমতায় হয় বিএনপি যাবে, নয় জামাত যাবে, নয় অন্য কেউ যাবে, এই তো, না হয় যারা যাবে না তারা বিরোধী দল হবে, এই তো। তা আমাদের এত চিন্তার কি আছে? আমরাই যেখানে বাংলাদেশকে 16 বছর জুলুম নির্যাতনের শিকার ছিলাম, অতএব আমরা কেন একে অপরের সাথে এখন সংঘাতে জড়িয়ে গিয়ে ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিব? এটা কোনোদিনই দেশের জন্য ভালো হবে না, হবে না, হবে না। আসুন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে পরিকল্পনা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই, এবং আমরাও সেই পরিকল্পনার ফাঁদে পাড়া না দেই। তবে এটাও বলতে হবে যে আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেবের এই পদত্যাগের বিষয়টিকে নিয়েও দু একটি ছোট ছোট রাজনৈতিক দলের ছোট কিছু শিশু সদস্যরা হয়তো বা ক্যাম্পেইন করে এটাকে মাঠ গোলাটে করার চেষ্টা করেছে, সেটাও অন্যায়। আপনারা এই কাজটিও সঠিক করবেন না যদি আপনারা মনে করেন আপনাদের কোনো অপরাধ ঢেকে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করবেন, সেটা জনগণ কিন্তু কোনোদিন আপনাদেরকে ছাড় দিবে না। একদম সহজ কথা। আমার ভালো লাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, তোমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে আমাদের আপত্তি নেই। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াবা, আপত্তি নাই। কিন্তু তুমি আমাদের দেশের মধ্যে যে সকল রাজনৈতিক দল মজলুম, তাদের একে অপরের বিরুদ্ধে কুৎসারটা বা বিরোধিতা করবা, ষড়যন্ত্র করবা, সেটা মেনে নেব না। হোক সে বিএনপির, হোক সে জামাতের, হোক সে অন্য দলের, প্রত্যেকের প্রতি প্রত্যেকের রেসপেক্ট করেই আগামী নির্বাচনী পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে। ডক্টর ইউনূস গতকালকে যে পদত্যাগ করবেন বলে তিনি বলেছেন, সেটা নিয়ে এখনো আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি পদত্যাগ করতেও পারেন, আবার নাও পারেন। এই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা তিনি করতেছেন। তবে সমস্যা হচ্ছে কি, মানে সহজ সরল মানুষ যদি একবার বেঁকে বসে, তাহলে কিন্তু তার মতো কি বলবো, যে আমাদের সহজ বাংলায় ঘাউরা আর কেউ হতে পারে না। তো ডক্টর ইউনূস বিভিন্ন কারণে খুবই বিরক্ত, বিশেষ করে এই বিএনপি এবং এনসিপির যে নাবালক উপদেষ্টারা, এদের সাম্প্রতিক কথাবার্তায়
কাজকর্মে তিনি বিরক্ত, এবং এই যে ইসরাক হোসেন এই মেয়রের দাবিতে এই অবরোধ টবরোধ এগুলো নগর ভবনে তালা, এতে তিনি অনেক বিরক্ত। আমি আগেই বলেছি যে এই সরকার টিকে আছে মূলত বিএনপির সমর্থনে, জামাতের সমর্থনে, সেনাবাহিনীর সমর্থনে। এখন সেনাবাহিনীর এটা তো আমি গতকালকেই বলেছি যে খলিলুর রহমান তিনি আবার একটু বেশি বালপাকনামি করতে গিয়ে তিনি এই পিনাকিদের কথা শুনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পর্কটা খারাপ করেছেন ইউনূস সাহেবের। জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু সহজ সরল মানুষ, তার কোনো উচ্চাসাও নেই, তিনি যেটা বোঝেন সেটা বলেন। একজন সেনাপ্রধান হয়ে তিনি বারে বারে বলতেছেন ইলেকশনের জন্য, গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। যেই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আমরা 17টা বছর শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি, সেই গণতান্ত্রিক সিস্টেম হবে, ভোট হবে, মানুষ ভোট দিবে। কিন্তু কিছু লোক আছে বলে না ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে। আরে বাবা, পাবলিক চাইলে তো বিএনপি ক্ষমতায় আসবে। পাবলিক যদি বিএনপি ভোট দেয় তো বিএনপি ক্ষমতায় আসবে। আপনি আমি কি তাহলে আপনি বলেন যে বিএনপি চাঁদাবাজি করবে ক্ষমতায় আসলে? এটা পাবলিক জানে না? পাবলিক যদি জানেও ভোট দেয়, আপনার আমার সমস্যা কি? তো এই সমস্ত লোকগুলো, এই ছোটন গ্যাংরা, এই খলিলুর রহমান পিনাকি, এরা মিলে উস্কানি দিয়ে এই জেনারেল ওয়াকারের সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর সঙ্গে কিছু উপদেষ্টাও জড়িত, এবং এইসব উপদেষ্টারা মানে তথ্য মন্ত্রণালয়ের ক্ষমতা ব্যবহার করে প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়াকে বলেছে যে সেনা প্রধানের এই বক্তব্যটা এইভাবে প্রচার করো। মানে সেনা প্রধান যে বক্তব্য দেন নাই সেটাও তার বক্তব্য বলে প্রত্যেকটা মিডিয়াতে প্রচারিত হয়েছে। এখন ডক্টর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি আসলে জাতিকে এরকম বিপদে ফেলে পদত্যাগ করা আপনার উচিত হবে? আপনি কি পদত্যাগ করতে পারেন? এটা কি কোনো ভালো চিন্তা? ঠিক আছে, আপনি পদত্যাগ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন, নেওয়ার কারণও আছে। কারণ যেভাবে বিএনপি এনসিপি এরা একে অপরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত, এবং সেনাবাহিনীর সঙ্গে খলিলুর রহমানের কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। যদিও লেফটেন্যান্ট জেনারেল কামরুল এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারের ভিতরে ভালো সম্পর্ক, এবং এই ওয়াকারি কিন্তু 22 আগস্ট সুপারিশ করে ইউনূসের কাছে এই কামরুলকে সেনাবাহিনীর প্রিন্সিপাল অফ স্টাফ এবং বানিয়েছেন, শপথ নিয়েছেন। তো এই সব করে আসলে একটা হজবরল অবস্থা। কিন্তু আমি অবাক হচ্ছি এই কারণে যে প্রফেসর ইউনূস যখন পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তখন তিনি এটা উপদেষ্টা পরিষদে আলোচনা করলেন, এবং নাহিদ ইসলামও গেলেন তার সঙ্গে আলোচনা করলেন। নাহিদ ইসলাম বিবিসিকে বললেন যে তিনি পদত্যাগ করতে চান, একটা খসড়া তৈরি হয়েছে, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবেন তিনি কি কারণে পদত্যাগ করছেন। তিনি মহাবিরক্ত বিভিন্ন কারণে, এবং তিনি মনে করেন যে আসলে এই সময় নির্বাচন হলে পুলিশ প্রশাসন আসলে কিছুই করতে পারবে না। তিনি যে উদ্দেশ্য নিয়ে আসলে চেয়েছিলেন তিনি ব্যর্থ হয়েছেন, এবং তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। এবং তিনিও বলেছেন যে তোমরা প্রধান উপদেষ্টা কাকে বানাবে এটা সিদ্ধান্ত নাও। এবং তিনি এখন পর্যন্ত অনুর আসেন অনেকে বোঝানোর চেষ্টা করতেছেন। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগলো যে তিনি যে পদত্যাগ করবেন এটা তো তিনি বিএনপি, জামাত, এনসিপি এবং আরো যারা যারা ছোট দলগুলো আছে সবাইকে ডেকে নিয়ে তিনি বলতে পারতেন, তাই না? বিএনপি এই ইশরাক হোসেনের ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে অনেকবার দেখা করতে চেয়েছেন, কিন্তু বিএনপিকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেননি। বিএনপির মতো একটা বড় দল, তারা যদি ডক্টর ইউনূসের সাক্ষাৎ চান তাহলে সেই সাক্ষাৎ কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া উচিত। কিন্তু ডক্টর ইউনূস বিএনপিকে সেই সাক্ষাৎ দেন না। এবং যখন গতকালকে পদত্যাগের গুঞ্জন ওঠে তখনও কিন্তু বিএনপি ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়েছিল যে আসেন আলোচনা করি, কি সমস্যা, কি আসে বিষয়। ওই সাক্ষাৎ বিএনপি পায় না, কিন্তু এই এনসিপির বাচ্চা উপদেষ্টারা বা আগে নাইট টাইট এরা ইচ্ছে করলেই ইউনূস সাহেবের সঙ্গে যায়, কথা বলতে পারে। আচ্ছা, সেটা পারে, বাট আপনি তো বসবেন সব দলগুলোর সঙ্গে। এই জামাত ইসলাম একটা সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে, সবাইকে ডাকেন, ডেকে আপনি বলেন যে আপনি কি চান, যে বাবারা এইরকম এরকম না হলে আমি ক্ষমতা থাকবো না, আমার থেকে কোনো লাভ নেই এবং আমি কিছু করতে পারবো না। তো সুতরাং যেহেতু আমি করতেই পারবো না, থাকে লাভ নেই। এখন আমি কি প্রত্যাশা করি সেটা, মানে আপনি কি প্রত্যাশা করেন সেটা আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের কাছে ক্লিয়ার করেন যে আমি এই হলে থাকবো, এই হলে থাকবো না। কিন্তু আপনি যদি সেটা না করে আপনি ওই ছাত্র উপদেষ্টা যারা আপনাদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে আপনি ডাকেন, তাদের সঙ্গে কথা বলেন। এইসব উপদেষ্টারা আবার বিএনপির বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক কথা বলে। বিএনপির দোষ ত্রুটি আছে, কিন্তু এটা তো সত্য যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি ছিল বিএনপি, কোনো সন্দেহ নেই। এখন এগুলো তো আমাদের বুঝতে হবে, তাই না? মনে রাখবেন যে দেশের এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক। কারণ কোনো মানুষ পারফেক্ট না, বাট উনি কিন্তু একটা বটবৃক্ষের মতো আমাদের উপর ছায়া হয়েছিলেন। এবং যে ভারতীয় জাতিপত্যবাদ এবং ভারতের বর্তমান সরকারের ষড়যন্ত্র এগুলো কিন্তু মোকাবেলা করে তিনি আমাদের মাথার উপর ছায়ার মতো ছিলেন এবং আছেন। এবং একটি গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত তাকে আমরা পদত্যাগ করতে দিতে পারি না। আর ডক্টর ইউনূসকে বলছি, আপনি বিএনপিকে সহযোগিতা করুন, বিএনপি আপনাকে সহযোগিতা করবে। আর নাবালক উপদেষ্টাদেরকে বলতেছি যে তোমরা একটা সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছ। এখন পুরো আওয়ামী লীগ তোমাদের শত্রু, তারা পেলেই তোমাদের ক্ষতি করবে। এই যে হাসান আব্দুল্লাহ, তাকে গাজীপুরে আওয়ামী লীগ ওপেন ঘোষণা দিয়ে তাকে আহত করেছে না? এখন আওয়ামী লীগ তো তোমাদের শত্রুই, সেই বিএনপিকেও তোমরা শত্রু বানাচ্ছ।
অথচ এই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সঙ্গে কিন্তু সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা, যা তোমরা মেনটেন করতেছো না। তোমরা মনে করতেছো যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে লক্ষ লক্ষ ভিউ হয়, কোটি কোটি ভিউ হয়। পিনাকি মনে করে আরে বাবা আমার তো ভিডিও মিলিয়ন ছাড়িয়ে যায়, আরে বাবা মাঠের রাজনীতি আর ভিডিও এক জিনিস না। ভারতের একজন ইউটিউবার, তার প্রায় 40 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, সেই ইলেকশনে দাঁড়িয়ে 300 ভোট পাইছে। রাজনীতি বড় কঠিন জিনিস, গণ অভ্যুত্থান এক জিনিস, রাজনীতি এক জিনিস। আমি এর বহুবার বলছি যে গণ অভ্যুত্থান করতে গেলে লাখ 5 লোকই হয়, এনাফ। আর ভোট হয় বাংলাদেশে 11 কোটি এলিজিবল ভোটারের ভোটের মাধ্যমে। এত সহজ না। গণ অভ্যুত্থান ঢাকা শহর ঘেরাও করলেই হয়, আর ভোটটা একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কোন এখানে পর্যন্ত যাওয়ার আগে। তো এইসব ব্যাপারগুলো তারা এখনো বোঝে না আসলে, তবে আস্তে আস্তে বুঝতেছে। ইউনূস সাহেব পদত্যাগের ঘোষণা দেওয়ার পরেই কিন্তু ছাত্র উপদেষ্টাদের অনেকেরই ভিতরে একটা বোধোদয় হয়েছে। মাহফুজ আলম একটা ঐক্যের ডাক দিল, জামাতের আমির ঐক্যের ডাক দিল, বিএনপিও দেখা করতে চায় গোপনে গোপনে। এবং বিএনপি মনে করে যে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এই খলিলুর রহমান ওরফে রজার রহমান, পিনাকির গুরু, লালন ভক্ত ফরাদ মাজা, ছোট মেয়েরা যে ষড়যন্ত্র করতেছে, আসলে এটা করা উচিত হবে না। এবং এ ব্যাপারে এই মার্কিন দূতাবাস সহ কিন্তু ডক্টর ইউনূসকে হুঁশিয়ার করেছেন যে জেনারেল ওয়াকার চলে গেলে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হবে, ভোট আরো পিছিয়ে যাবে। সুতরাং ওয়াকার সাহেবকে থাকতেই হবে। আমি ডক্টর ইউনূসকে বলবো যে আপনি থাকেন, কিন্তু আপনি উপদেষ্টা পরিষদটা নতুন করে সাজান, এবং তার আগে আপনি বিএনপি, জামাত, এনসিপি সহ আরো যে দলগুলো আছে সবার সঙ্গে একটা বৈঠক করেন। বৈঠকে আপনি আপনার প্রস্তাবগুলো দেন যে আপনি কোন ব্যাপারে অসন্তুষ্ট, আপনি কি হলে থাকবেন, এই সমস্ত বিষয়। আর সবচেয়ে বড় একটা কথা বলি ডক্টর ইউনূস সাহেব, সেটা হচ্ছে যে আপনি নির্বাচনের তারিখটা দিয়ে দিন। ডিসেম্বরেই দেন না জানুয়ারি না ফেব্রুয়ারি, এখনো 5-6 মাস আছে। আপনি এই নির্বাচনের ডেটটা আপনি দ্রুত ঘোষণা করে দেন, এবং আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। দেশের এই ক্রান্তি লগ্নে আপনি চলে গেলে সবচেয়ে বেশি খুশি হবে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসররা। পরিস্থিতি একেবারে থমথমে, বলা চলে খুবই সংকটাপূর্ণ। এটি বাইরে থেকে অনুধাবন করার সুযোগ নেই, কিন্তু অভ্যন্তরীণভাবে রাজনীতির গতি প্রকৃতি যারা নিরূপণ করে, বিশ্লেষণ করে, তাদের জন্য তারা বুঝতে পারছেন যে এটা খুবই সমস্যা সংকুল একটি পরিবেশ। এটি অনেকটা সরকার আছে সরকার নাই এরকম একটা অবস্থা মনে হচ্ছে আমার কাছে, এবং যারা সরকারের বিশ্লেষণ করেন তাদের কাছেও মনে হওয়ার কথা। কেননা একটা দেশ সরকার প্রধানের সাথে সরাসরি অনস্থায় চলে গেছে সামরিক বাহিনী। ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন বলে সংবাদ চাউর হয়েছে, এবং এই সংবাদকে তিনি নাকচ করে দেননি যে না আমি এরকম কিছু ভাবছি না। বরঞ্চ আমরা কি দেখলাম, ফায়েজ তোয়েব আহমেদ নামক সরকারের একজন প্রতিমন্ত্রী, যিনি আইসিটি বিষয়ে দেখাশোনা করেন, তিনি একটি স্ট্যাটাস লিখেছেন, বলছেন যে না ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, উনি থাকছেন, দেশের জন্য ওনার থাকা দরকার, জাতির জন্য ওনার থাকা দরকার, এবং একই সাথে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে জাতিকে উত্তরণের দায়িত্ব তার আছে, এটা বলে সরকার মনে করছে। কিন্তু 4-5 ঘন্টা পরে তিনি আবার সেটা উইথড্র করে নিয়েছেন এবং বলছেন যে এটা আমার নিতান্তই ব্যক্তিগত মত, এটা সরকারের মত না। অর্থাৎ আমরা কি বুঝছি যে তার এই কথা প্রচারিত হওয়ার পর, গণমাধ্যমে যাওয়ার পর সরকারের অভ্যন্তরে কিংবা সরকার নিজেই বুঝেছে যে না এই বক্তব্য দেওয়া ঠিক হয়নি। অর্থাৎ তারা কি, ডক্টর ইউনূস এখনো পদত্যাগের প্রক্রিয়ার মধ্যেই আছেন। তো এখন এই পদত্যাগের বিষয়টা কেন আসলো? এই পদত্যাগ ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার সবচেয়ে বড় সাপোর্ট কি? সেই সাপোর্ট সার্ভিসগুলো নাই হয়ে গিয়েছে। কিভাবে নাই হয়ে গিয়েছে? যেমন সেনাবাহিনী যদি ডক্টর ইউনূসকে সাপোর্ট না দেয় তাহলে ডক্টর ইউনূস কাজ করতে পারবেন না, প্রথম কথা। সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তার যত ইউনিট আছে 100 ইউনিট যদি থেকে থাকে, একটা ইউনিটকে কেবল সক্রিয় করেছে কি, সেটা ইশরাকের মতো একজন সেকেন্ড পর্যায়ের কিংবা আরো থার্ড স্তরের একজন নেতার কর্মী সমর্থক বাহিনীকে দিয়ে একটা ডেমনস্ট্রেশন তারা দেখিয়েছে। এমন না যে পুরো বিএনপি ঢাকা শহর কিংবা সারা দেশ থেকে একসাথে মার্চ করতে বলেছেন, না, সারা বাংলাদেশে কোথাও তারা কোনো কর্মসূচি দেয় না, শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনের একটা ইউনিট তারা সচল করেছে। এবং সেই সচল করার প্রেক্ষিতে কি হয়েছে, ঢাকা কার্যত অচল করে রেখেছিল তারা। এবং এর পেছনে তাদের যৌক্তিক দাবি যেটা হলো যে সরকার একটা ছোট নির্বাচন, সিটি কর্পোরেশনের মতো একটা পদ আটকে রেখেছে যেভাবে, এবং তারা এই ক্ষমতা আদালতের রায়কে তোয়াক্কা করছে যেভাবে, এই সরকার কিভাবে জাতীয় নির্বাচনের মতো এত বৃহৎ একটি ক্ষমতা হস্তান্তর বিএনপির কাছে করবে? তাদের কোনো ট্রাস্ট কিংবা তাদের কোনো বিশ্বাস এই সরকারের প্রতি নেই। সুতরাং তারা অবারিত কোনো সমর্থন সরকারকে দিচ্ছে না। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা চাই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, কিন্তু আবেগের বশবর্তী হয়ে যদি উনি চলে যেতে চান, দেশ তার বিকল্প খুঁজে বের করবে। অর্থাৎ মেসেজ খুবই ক্লিয়ার যে বিএনপি মনে প্রাণে চায় না ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, অর্থাৎ তিনি নির্বাচন পরিচালনা করুন। কেননা তারা মনে করছে ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা হারিয়েছেন, নিরপেক্ষতা হারিয়েছেন। কেন হারিয়েছেন? ছোট্ট দুটি উদাহরণ দেই।
পত্রপত্রিকায় সংবাদ বেরিয়েছে যে গত 4 দিন যাবৎ বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের সময় খুঁজছেন, তারিখ খুঁজছেন, সুযোগ খুঁজছেন যে কিভাবে ডক্টর ইউনূসের সাথে দেখা করা যায়। ডক্টর ইউনূসের কোনো উইং বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে সময় দেননি, কিন্তু 1 ঘন্টার নোটিসে এনসিপির নাহিদ ইসলাম তিনি যমুনায় গিয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং সেই মর্মে তার যে ছাত্র নেতারা আছে তাদের সাথে বৈঠক করে করণীয় ঠিক করছেন। একটা ঘটনায় স্পষ্ট বোঝা যায় যে না, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটা অ্যাক্সেস পাচ্ছে সরকারের কাছে, আর নতুন কিংবা অন্যান্যরা কতটা অ্যাক্সেস পাচ্ছে। কিন্তু একজন সরকার যিনি পরিচালনা করবেন তার হওয়া উচিত ছিল কি রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে সবাইকে সমান স্পেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এবং বিএনপি যেহেতু সবচেয়ে বড় স্টেক হোল্ডার তাদেরকে গুরুত্বের সাথে নিয়ে আস্থায় নিয়ে সরকারটা পরিচালনা করা। সেটা না করে ডক্টর ইউনূস একেবারেই নিজের খামখেয়ালিপনায় এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেনাবাহিনীকে পাশ কাটিয়ে বিএনপিকে পাশ কাটিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের মতো একটা বড় ঘটনা, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি বিরাজনীতিকরণের একজন হোতা হিসেবে কাজ করছেন, তার নিয়োগ সবকিছুই, এই যে করিডোর বন্দর ব্যবস্থাপনা, এই সবকিছু সামনে আসছে এখন, কিন্তু ভিতরের এই যে ফাটল, সেই ফাটলটা অনেক বড়, অনেক দীর্ঘ। এখন এই অবস্থায় আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা আমি দেবো, তবে তার আগ দিয়ে আমি বলতে চাই যে বিএনপির উপরে দোষ চাপানোর একটা চেষ্টা হচ্ছে যে বিএনপি সরকারকে সহযোগিতা করছে না। ভ্যালিড প্রশ্ন, বিএনপি হয়তো করছে না, কিন্তু বিএনপি কেন করছে না সেটি আমাদের দেখতে হবে। নির্মোহ বিশ্লেষণ থেকে দেখলে তারা তো ক্ষমতার বাইরে 17 বছর আছে, এবং নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে এই ভয় শেখ হাসিনা নির্বাচন দেয়নি কিংবা বিএনপিকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রেখেছে, এবং নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখতে যেয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে, মাফিয়া হয়েছে, এবং তাকে জনরসে বিদায় নিতে হয়েছে। তো নির্বাচন দিলে যদি বিএনপি জিতে যায় এই ভয় শেখ হাসিনা ছিল বলে নির্বাচন তারা গড়িমসি করেছে, টালবাহানা করেছে। এই সরকার তো গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত সরকার, এই সরকারে যারা ছাত্র উপদেষ্টা আছে, অন্যান্য উপদেষ্টা আছে, তারা কেন একই ভয় পাচ্ছে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, যেটা 9 মাস পরে গর্ভধারণের একটা বাচ্চা উৎপাদন হবে, সন্তান প্রসব করবে, এটি যদি প্রকৃতির অবধারিত নিয়ম হয়, অবধারিত সত্য হয়, নির্বাচন দিলে ওভারঅল ব্রুট মেজরিটি 17 বছর ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি যদি ক্ষমতায় আসে, সেটিতে সন্তান প্রসব করার মতোই একটি নিয়মিত ঘটনা। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসলে তারা স্বৈরাচার হবে কিনা, একপাক্ষিক ক্ষমতা তারা ভোগ করবে কিনা, দেশের অকল্যাণ করবে কিনা, এগুলো পরের হিসাব। কিন্তু শেখ হাসিনা যেই মনোবৃত্তি নিয়ে সরকার পরিচালনা করতো, সে একই মনোবৃত্তি নিয়ে ইউনূস এবং তার উপদেষ্টারা যদি সরকার পরিচালনা করে, সেই সরকারের উপর বিএনপি কেন আস্থা রাখবে? সেইটা সালাউদ্দিন আহমেদ ব্যাখ্যা করেছেন একটি সাক্ষাৎকারে। তার আফসোসের কথাটা বলছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ প্রধান উপদেষ্টার কাছে বলার চেষ্টা করেছি, আপনি সিদ্ধান্ত নিন সম্মিলিতভাবে, আমাদেরকে জানান, আপনি সিদ্ধান্ত নিন এমনভাবে, এমনকি তাদের সাথে বৈঠকের কোনো সময়সীমাও দিচ্ছে না। শুরুর ডে 1 থেকে তারা বলছে যে আপনি যত সংস্কার আছে আমাদের কাছ থেকে নিয়ে নেন, আমরাও চাই। সংস্কার কমিশনের সাথে একাধিকবার বৈঠক করেছে বিএনপি, পৃষ্ঠার পর পৃষ্ঠা মতামত দিয়েছে, কিন্তু আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে তারপরে আমাদের কাছ থেকে সময় নেন। দেশের মানুষ মানসিকভাবে প্রস্তুত হবে, আমরা মানসিকভাবে প্রস্তুত হব, কিন্তু ওই যে তাইরে নাই রে, ঠিক আছে এবার না হয় বেশি প্যাকেজ না কম প্যাকেজ, এগুলো আমার হিসেবে ডক্টর ইউনূসের একটা ভণ্ডামি, এবং ডক্টর ইউনূস এটা খুব ইচ্ছা করেই করছেন। আপাতত পরিস্থিতি এমন এসেছে যে আর ডক্টর ইউনূসের প্রতি ভরসা নেই কোনো পক্ষের যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন, কারণ উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি যেসব কথাবার্তা বলেছেন যে এখন নির্বাচন হলে তো একপাক্ষিক নির্বাচন হবে, তিনি নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটাও খুবই আপত্তিজনক কথা। আমরা পদত্যাগ চেয়েছি সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য 2 জন ছাত্র প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যে ইস্যুগুলো আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে আমরা ক্রমাগত দলীয়ভাবে আমরা বিভিন্ন সময় সাক্ষাৎ করে আমরা পত্র দিয়ে সবকিছু ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনি একটা নির্বাচনী রোডম্যাপ প্রদান করেন, তাহলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সর্বক্ষেত্রে একটি শান্ত পরিস্থিতি বা স্থিতিশীলতা আনয়ন করা যাবে। কিন্তু উনি আমাদেরকে বারবারই আশ্বাস দিয়েছেন এবং শেষবার উনি আমাদেরকে হতাশ করেছেন। উনি ওনার প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তার সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, এই কথা উনি আমাদেরকে জানিয়েছিলেন গতবারের বৈঠকের আগের বৈঠকে। তারপর আমরা আশা করেছিলাম তিনি সেটা ওনার পক্ষ থেকে জাতির কাছে জানাবেন, নির্বাচন কমিশন অফিসিয়ালি জানাবেন, কিন্তু সেটা আমরা দেখিনি। কিন্তু আমরা দেখলাম কিছু উপদেষ্টা, কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের বক্তব্য এবং বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম আচরণের মধ্য দিয়ে যে সরকারের মেয়াদ যাতে দীর্ঘায়িত হয় এবং নির্বাচন যাতে অনিশ্চিত পরিস্থিতির দিকে যায়, সেরকম আমরা পরিস্থিতি লক্ষ্য করলাম। এরপর আমরা আবার ওনার সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু উনি কোন রকমের আমাদের কথা উনি রাখতে চাননি। আমি একটু আমার শেষ মতামত টেনে শেষ করতে চাই। এই অবস্থায় করণীয় কি? এই অবস্থায় করণীয়
হলো যে ডক্টর ইউনূসের প্রতি যেহেতু বিএনপির রাস্তা নেই, সেনাবাহিনীর রাস্তা নেই, কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ নানানভাবে আমরা দেখছি ডক্টর ইউনূস থেকে যাওয়া, এবং তার প্রতি একটা দায় দরদ আছে, আমারও আছে ব্যক্তিগতভাবে। উনি সজ্জন মানুষ, ওনাকে নিয়ে অনেক সমালোচনা করেছি, আমি সমালোচনা করি, সমালোচনা থাকবে, যিনি সরকার পরিচালনা করবেন তাকে সমালোচনা করতেই হবে আমাদের, তার কর্মকাণ্ড নিয়ে। আমার হিসেবে ডক্টর ইউনূস পদত্যাগী করুক, করে তিনি তার যে কাঙ্ক্ষিত একটি রাজনৈতিক দল ছিল নাগরিক শক্তি, সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক দলটা তো মরে গিয়েছিল 12 দিনের মাথায়। এখন তার সামনে সুযোগ নতুন করে একটি রাজনৈতিক দল কিংবা এনসিপির নেতৃত্বে আসা, আর ওনার প্রেস সচিব যে শফিকুল আলম আছেন তিনি হতে পারেন এই দলের মুখপাত্র বা সাধারণ সম্পাদক, আর নতুন ছাত্ররা তার সাথে রাজনীতি করুক। গ্রামগঞ্জে গ্রামীণের যেসব স্ট্রাকচার আছে, অফিস আছে, সেগুলা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হোক। আমার মনে হয় যে নির্বাচন হলে বিএনপি একতরফাভাবে জয়ী হয়ে যাবে বিনা চ্যালেঞ্জ, এই যে ভয়, সেটা কাটানোর জন্য এর চেয়ে ভালো কোনো সমাধান আমার কাছে মনে আসছে না। এবং উনি যদি এটার মধ্য দিয়েই আগান, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যারা উপদেষ্টা পরিষদে আছেন সিনিয়র, তারা মিলে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, আমার ধারণা ওনার জয়ের সম্ভাবনাও থাকবে যতখানি। এবং মানুষের একটা বড় অংশ যারা চায় ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার, গতিশীল সরকার, তাদের আকাঙ্ক্ষাও পূরণ হবে। আমার মনে হয় এটা ক্লাশ বা দ্বন্দ্ব এড়ানোর জন্য ভালো একটা প্রস্তাব হতে পারে। আমি এটা নিয়ে আরো একটু বিস্তারিত ব্যাখ্যা করবো পরের ভিডিওতে, যে কিভাবে এটা সম্ভব আমার এই প্রস্তাব নিয়ে। আপনারা মতামত দিতে থাকুন, আপনারা কি ভাবছেন, এটা কি সম্ভব, না আমরা সংঘাতের পথেই থাকবো? আমরা কি এই ধরনের একটা বিষয়ে আমরা সবাই সবপক্ষকে রাজি করাতে পারি কিনা, না সংঘাতের পথ বেছে নিব, যেটা দেশের কারোর জন্যই ভালো হবে না? তবে যাই হোক, পরিস্থিতি সব মিলিয়ে একেবারেই থমথমে এবং বিস্ফোরণমুখ এবং দমবন্ধ করা একটা অবস্থা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বাকি আপডেট আমি একটু পরে আবার দিব। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার একটি ঘোষণা দিয়েছে, বা উনি ঘোষণা দিবে, বা উনি পদত্যাগ করবে, এরকম একটি গুঞ্জন কিন্তু আমরা শুনেছি। যদিও এটিকে আপনার নাটক বলেই কিন্তু ইতিমধ্যে ধরা হচ্ছে, বিশেষ করে সেনাবাহিনীকে আপনার বিতর্কিত করার জন্য। আপনারা জানেন যে 5 আগস্ট যখন আপনার দুপুর 2টায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, তখন কিন্তু উনি একটি কথা বলেছিলেন যে আমি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দিব, এবং কি এদেশের মানুষের জান মাল উভয়টার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, এবং কি আমার বাহিনী নিল। কিন্তু পরিস্থিতি কিন্তু পুরোটা উল্টো হয়ে গেল। যখন আপনার 5 আগস্টের পর শেখ হাসিনা যখন ভারতে চলে গেল, তখনই কিন্তু গোটা বাংলাদেশে একটি তাণ্ডব চলে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, পুলিশকে আপনার ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি সবাই। কিন্তু উনি কি আপনার পেরেছিল ওই সময়টাতে এগুলো নিয়ন্ত্রণ করতে? পারেনি। তারপরেও কিন্তু দ্রুত সময় আপনার ছাত্ররা, সমন্বয়করা, তারা ডক্টর ইউনূসকে বাংলাদেশে এনে অন্তর্বর্তীকালীন সরকারের নাম দিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করে। তারা বলেছিল যে আমরা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিয়ে আমরা যারা ক্ষমতা পাবে বা যারা বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতা আমরা বুঝিয়ে দিব, একটা ফেয়ার ইলেকশন দিয়ে আমরা চলে যাব। আর যদিও এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইতিমধ্যে বিএনপি অসন্তুষ্ট, কারণ তারা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এখনো পাচ্ছে না বা তাদেরকে দেয়নি, এটা আপনারা সবাই জানেন। কিন্তু ইতিমধ্যে উনি বলতেছে যে পদত্যাগ করবে। আবার যে আপনার সমন্বয়ক যারা রয়েছে বা এনসিপির যে নেতারা রয়েছে, বা বাংলাদেশে যেভাবে আপনার মব সৃষ্টি হচ্ছে, আপনার কোর্টের মতন একটি জায়গায়, সেখানেও আপনার মানুষ নিরাপদ না। বিশেষ করে উনি এই 9 মাসে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো কিছুর পরিবর্তন কিন্তু আনতে পারেনি। আর ইতিমধ্যে আপনার যেমন রাষ্ট্রের যে বিভিন্ন সেক্টরগুলো, যেমন আপনার চট্টগ্রাম, তারপর চট্টগ্রাম বন্দর এবং কি সেন্ট মার্টিন দ্বীপ, মানবিক করিডোর নামে আমরা যে ইস্যুগুলো সামনে দেখেছি, এগুলো কিন্তু তারা নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে দিয়ে দেওয়ার একটি চেষ্টা চালিয়েছিল। যখন হঠাৎ সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করে যে করিডোর দেওয়া যাবে না, এগুলোতে যখন উনি আপনার হস্তক্ষেপ করে, তখনই কিন্তু এমন একটি বার্তা আসছে যে আমি পদত্যাগ করব। এবং উনি এটাও আশঙ্কা করে যে যদি সামনে একটি ফেয়ার ইলেকশন দিতে না পারি, তাহলে আমি আপনার জবাবদিহিতার আওতায় আসবো, বা আমার নিজের ক্ষুণ্ণ হবে, বা ওনার মান সম্মান বা এরকমটাই কিন্তু উনি বুঝিয়েছে। কিন্তু দিন শেষে আমরা যতটুকু জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে ওনার এখনো পর্যন্ত কোনো সংস্কার এটি আমাদের চোখে পড়েনি। আর নির্বাচন ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে আপনার নির্বাচন সঠিক হবে না, এবং কি ফেয়ার ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনাও নেই। ইতিমধ্যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আমরা দেখি যে 9 মাসে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু তারা স্বাভাবিক করতে পারেনি বা ঠিক করতে পারেনি। তার মানে নির্বাচন আসলে মানে আপনার ভোটের বাসকুনি আপনার দৌড় দিবে এমন অবস্থা কিন্তু হবে, এটি অস্বাভাবিকের কিছু না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী এবং কি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যেই একটি চলতেছে, টানাপোড়েন চলতেছে, এগুলো আসলে আমি মনে করি যে পরিকল্পিতভাবে আপনার যারা এনসিপিতে রয়েছে আপনার, তারা কিন্তু এটি পরিকল্পিতভাবে এগুলো করতেছে। যেমন ডক্টর ইউনূস পদত্যাগ করবে, এটিও একটি নাটক আমার মনে হচ্ছে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী তারা চায়
যে একটি নির্বাচন দিয়ে উনি চলে যাক, বা ওনাকেও কিন্তু চায় না, কারণ বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চায় বিশ্বের সব দেশ। কারণ যদি নির্বাচিত সরকার না থাকে দেশে, তাহলে এই দেশে কিন্তু কেউ বিনিয়োগও করতে চায় না, কেউ ইনভেস্ট করতে চাইবে না, কারণ দেশেরই আপনার হাল ঠিক নাই। তাহলে এই দেশে বিনিয়োগ কে করবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন আমার যতটুকু মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কি সেনাবাহিনীর মধ্যে একটি আপনার বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে, বা আপনার তলে তলে তাদের মধ্যে কিছু একটা টানাপোড়েন চলতেছে। এর কারণে হয়তো উনি বলতেছে যে আমি পদত্যাগ করবো, কিন্তু এটি আপনার সমন্বয়কদেরকে দিয়ে একটি আপনার জল গোলাটে করার জন্য দেখবেন কয়েকদিন পর, 2 দিন পরে দেখবেন যে তারা আপনার গিয়ে রাস্তায় নামবে যে আমরা আন্দোলন করব, আপনি পদত্যাগ করতে পারবেন না। এগুলো হচ্ছে নাটকের একটি স্কিপ বা নাটকের একটি অংশ। কিন্তু এগুলো করে কি হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে মানুষের জনজীবন দুর্ভোগ সৃষ্টি করে এই নাটক আপনারাই করেন, আপনারাই সবকিছু সমাধান করেন। তাহলে এই নাটকের দরকার কি? যদি পদত্যাগ করতে চান, আমার দৃষ্টিতে আপনি পদত্যাগ করে চলে যান, কারণ আপনি যদি সম্মান নিয়ে পদত্যাগ করেন তাহলে আপনার জন্য ভালো। আর যদি অসম্মানিত হন, কারণ এটা হচ্ছে বাংলাদেশ, আপনি ডক্টর ইউনূস যদি একটি নোবেল পেয়ে থাকেন, নিজেকে যদি অনেক বড় মনে করেন, তাহলে কিন্তু হবে না। কারণ এই দেশের জনগণ রাস্তায় আছাড় মারতেও জানে এবং কি মাথায় তুলেও কিন্তু রাখতে জানে। এটা হচ্ছে জাতে বাঙালি। অতএব আপনি যদি না পারেন, কারণ আপনি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না, বা আপনার পলিটিক্স সম্বন্ধে ন্যূনতম জ্ঞান নাই, কিন্তু আপনি অর্থনীতিবিদ, আপনি একজন নোবেল জয়ী, কারণ আপনাকে সম্মান করে এর জন্য আপনি এই কয়েক মাস তো আপনি দেখছেন, কারণ আপনি পারতেছেন না। আমার কথা হচ্ছে যে আপনারা এইগুলো আর সামনে দীর্ঘায়িত না করে এই ক্ষমতার আপনার লোভ, আপনারা দ্রুত সময় আমার মনে হয় যে পদত্যাগ করা উচিত, এবং কি সেনাবাহিনীর হাতে ক্ষমতাটি দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং কি তারা সঠিক সময়ের ভিতরে একটি নির্বাচন দিয়ে, মাঠ লেভেলে ফেয়ার একটি ইলেকশন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের ব্যারাকে ফিরে যাবে বলে আমি, এরকম যদি কোনো প্রসেস তৈরি হয় তাহলে আমি সেটাতে সমর্থন দিব। আমার এটা হচ্ছে ব্যক্তিগত মতামত। দেখেন, এই বিশ্লেষণটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, কারণ সুস্থ সুন্দরভাবে একটা দেশ চলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি ক্ষমতায় বসছেন, অপরাধীরা সাজা পাবে, জুলাই আগস্টের বিচার হবে, তাদের ট্রিটমেন্ট হবে, তারপর হচ্ছে আরো অনেক কিছু হবে। আমরা নতুন বাংলাদেশ দেখবো, সেখানে মানুষের অধিকার থাকবে, মব ভায়োলেন্স থাকবে না, আদালতে পুলিশের কাছে গেলে মানুষ নিরাপদ থাকবে, এমন অনেক ধরনের প্রত্যাশা আমাদের ছিল, তাই না? তো এই প্রত্যাশার জায়গাগুলোতে হয়তো অনেকটা খুঁড়িয়ে এই সরকার হাঁটছে, বাট হয়তো হাঁটছে, কম বেশি হাঁটছে, আমরা একসাথে হয়তো অনেক কিছু দেখবো। কিন্তু এই সরকারটাকে সুস্থভাবে চলতে দেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করা দরকার ছিল, সেটা ছিল জাতীয় নাগরিক পার্টি। যে দলটার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে। আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছেন, নির্বাচনের জন্য বলছেন। তো বাংলা একটা কথা আছে, এমনি নাসুন না বুড়ি আরো পাইছে ডোলের বাড়ি। তো সার্জিস, হাসনাত বা নাহিদরা কোথাও না কোথাও তাদের অন্তঃকরণে হয়তোবা একটা রাজনৈতিক দল করবে, ক্ষমতায় যাবে, এরকম কোন একটা চিন্তা ছিল, কিন্তু সাহসটা পাচ্ছিল না। বাট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রপোজালটা দিলেন, তারা সেখানে অনেকটা সাহস পেয়ে গেলেন, রাজনৈতিক দল তৈরি করলেন। দল তৈরি করার পর তাদের যে কার্যক্রমগুলো দরকার ছিল, যে জুলাই যোদ্ধাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, তাদের ফেসিলিটিস করা, আরো বিভিন্ন বিষয়, কিন্তু আমরা দেখলাম দল তৈরির প্রথম থেকে এই দলটির অর্থায়ন, দলটি তৈরি করার পরে আওয়ামী লীগবিহীন মাঠে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। বিএনপিকে টার্গেট করে জামাতকে কাছে নিয়ে, জামাত এবং এনসিপির একটা ভালো সম্পর্ক আছে 3 দিন আগে যেটা বিএনপি জামাতের ছিল, তো সেখানে বিএনপিকে প্রতিনিয়ত তারা এমনে হেমনে সেমনে বিভিন্ন কিছু লুটের দল, এই বা জানে বাংলাদেশ আমরা এগুলাই লুটপাটকারী সবাই, তো এই জায়গাগুলো সামনে আনা শুরু করলো। এরপর বিভিন্ন ইস্যুতে দেখেন, স্ট্রাইকের ইস্যুটাতে বিএনপি কেন আসলে খেপলো, কারণ একইভাবে চট্টগ্রামে যখন মেয়র নির্বাচন ছিল ডক্টর শাহাদাত হোসেন, যিনি এই মুহূর্তে রানিং মেয়র আছেন, তো তখন তিনিও কিন্তু এরা হাইরা গেছিলেন, হারার পরে তিনি এরকম একটা কোর্টে ফাইল করছিলেন। তো সেইটার রায় যখন আসলো এই সরকারের মধ্যে, তখন এই সরকার ডক্টর শাহাদাতকে মেনে নিল, কিন্তু ইশরাকেরটা মারার সময় তাদের মধ্যে গড়িমেশু দেখা দিল। আর এই মধ্যখানের সময়টার মধ্যে বিএনপিকে টার্গেট করে এনসিপির নেতাদের বিভিন্ন কথোপকথন, অনেক ধরনের অনেক কিছু, এটা বিএনপি ক্রমাগত উত্তেজনা ফিল করতেছিল। দেন মানে অনেক বক্তব্য আছে না, যে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, তারপর হচ্ছে যে ব্যানার ধরার 4টা লোক ছিল না, আমরা এটা করছি। তারপর ডক্টর ইউনূস নিজে মাহফুজদেরকে মাস্টার মাইন্ড, ছাত্রদেরকে নিয়োগকর্তা, এমনকি ছাত্রদের ইস্যুতে ঠান্ডা, অন্যদেরকে ডান্ডা, এই বিষয়গুলা শুধু বিএনপি কেন, সারা বাংলাদেশের মানুষ দেখছে এনসিপি কে উনি কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, এবং কিংস পার্টি হিসেবে সবাই তাদেরকে বলছে। তো বিএনপির মধ্যে একটা স্বাভাবিক টার্গেট ঢুকে গেছে যে না, এই সরকার তো আসলে এনসিপি কে ক্ষমতায় নিবে, আর এটাই হিসেবে তারা মেয়র ইশরাককে, এই যে তার ক্ষমতার শপথ নিতে না দেওয়ার যে ইস্যুটা, সেটাকে পার্সোনালি নিয়ে নিল আসিফের ইস্যুতে। তারপর দেখেন শুরু হয়ে গেল একের পর এক ইস্যু। এর মাঝখানে টোটালি এনসিপি কোণঠাসা, ডক্টর ইউনূসের সরকার কোণঠাসা, কারণ বিএনপি দাবি করছে আসিফ মাহফুজের পদত্যাগ করতে হবে, তারা বাড়িতে যাবে না, 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া আছে। ওইদিকে হাসনাতের 7 দিনের আলটিমেটাম দিয়ে রাখছে বিএনপি কুমিল্লা ইস্যুতে। সার্জিস অনেক কিছুতে এসে ভায়োলেশনে চলে গেছে, ভায়োলেশন মানে কাটতিতে পড়ে গেছে। হান্নান 3 দিন আগে মব ভায়োলেন্সকারীদেরকে বের করে না, বাটে পড়ে গেছে। তো এই যে টোটাল বাটে পড়া একটা দল,
এবং ডক্টর ইউনূস সরকার তার একটা টিম কিন্তু এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য একটা জিনিস দরকার ছিল, কোনটা? জাতীয় ঐক্য অথবা একটা সিম্প্যাথি, অথবা আবার এই যে এনসিপি সবার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, একত্রে জোড়া নেওয়া। এর মাঝখানে ফুট করে মাহফুজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল জামাত নিয়ে যে বক্তব্য ছিল যেগুলোর জন্য ভাই সরি বলটুল হয়েছে, আমরা আসেন আবার এক হই। খেয়াল করছেন? হাসনাত তারপরে জাতীয় ঐক্যের ডাক দিল, সার্জিসটা জাতীয় ঐক্যের ডাক দিল। এখন ঐক্য ইস্যুটাতে কোথায়? বিএনপি ছাড়া আর ঐক্যকে আওয়ামী লীগের সাথে করবে? জামাত তো তাদের ঐক্যের পার্টি, কিছুটা দূরত্ব ছিল কিন্তু মিলে গেছে। আবার কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ করবেন। আবার আসলে মূল কথা, এই কথাটা কে বলছে? নাহিদ শুনছে, শুনে ওনার সাথে দেখা করতে গেছে, তারপর ওনার কাছে মানে ডক্টর ইউনূস বলছেন এইভাবে চললে তো ভাই হবে না, আমি তো কেমনে, তাহলে আমার তো পদত্যাগ করতে হয় বা এরকম কিছু। এখন এই কথাটা সাক্ষীকে সার্জিস আলম সম্ভবত। সার্জিসও গতকালকে একটা বক্তব্য দিছে যে যমুনার সামনে ডক্টর ইউনূসের যে কার্যালয় যমুনায়, সেখানে বিদেশি ডেলিগেটরা আসে, বিভিন্ন রাষ্ট্রের মানুষরা আসেন, ওইখান থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, বিভিন্ন কার্যক্রম করেন, বের হন। এখন ইশরাকের আন্দোলন ইস্যুতে 5-7 দিন মাঠে থাকা উনি তো কাজ করতে পারতেছেন, তো তোমরা যে 3 দিন আগে কইরা গেলা, এর আগে জবির ইস্যুতে তোমরা করাইলা, তো এগুলা কি যমুনা ডিস্টারবেন্স হয় না? তখন কি ডক্টর ইউনূসের কাজের মানে ইস্যুটা আলাদা হয়? এখানে ঠান্ডা বাতাস খাওয়াইয়া এই যে কথাগুলা বরাবর, তো তারা বলতেছে বিএনপি আসলে ডক্টর ইউনূসকে খেপাই ফেলছে, ওনার কারণেই তিনি পদত্যাগের চিন্তা করছেন। এখন সমালোচকরা প্রশ্ন করছেন যে প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করবেন, এই বক্তব্যটা বা তিনি চিন্তা করছেন সামহাও, এটা নিয়ে পুরো বাংলাদেশ উত্তাপ। সেখানে ওনার প্রেস উইং, বিশাল প্রেস উইং, অনেক মানুষ বিভিন্ন ইস্যুতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারা কথা বলেন, কিন্তু কোনো কথা কি আসছে? একটা কথা যাও আসছে, সম্ভবত ফয়েজ আহমেদ না তৈয়ব আহমেদ, উনি আবার স্ট্যাটাস দিছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, দিয়ে আবার কেন জানি কয়েক ঘন্টা পরে নাই করে দিয়েছেন। কেন? কারণ পদত্যাগ করবেন ইস্যুতে সারা বাংলাদেশ একত্রিত হওয়ার চেষ্টা হচ্ছে, তো সেখানে তিনি যে দিয়ে দিলেন পদত্যাগ করবেন না, এটা তো ভেজাল লাগলো, উনি আবার সরাই নিছেন। আচ্ছা, প্রেস উইং থেকে আমরা কোনো তথ্য পাইছি আনটিল নাও, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি পাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন ইস্যুতে জাতির সামনে কথা বলেন, এত বড় একটা বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ, দেশ বিদেশ, বিদেশি শত্রু দেশি শত্রুরা একত্রিত হয়ে গেল, এটা নিয়ে সরকারের উচিত ছিল কনসার্ন করা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে এই যে অসহযোগিতা করতেছে রাজনৈতিক দলগুলো, কারা? বিএনপি। এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি, টার্গেট কিন্তু বিএনপি, এটা বাস্তব। তো টার্গেটটা কার? রাজনৈতিক দল হিসেবে এনসিপি, কারণ ক্ষমতার পথে বিএনপি তাদের বাধা, জামাত তাদের সহযোগী। তো সেখানে এত কিছু হয়ে গেল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কোনো একটা স্টেটাস পেলাম না, গণমাধ্যমে কোনো অথরাইজড ডক্টর ইউনূস পদত্যাগের চিন্তা ভাবনা করছেন এরকম কোনো বক্তব্য আমি পাইলাম না। আপনি পাইছেন নিশ্চয়ই নাকি? যদি আপনিও না পাইয়া থাকেন তাহলে পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে? নাহিদের মুখ দিয়ে আসছে। নাহিদকে সে একটা দলের প্রধান, বেশিরভাগ মানুষ আমারও এটাতে মনে হয় যে নিজেদের রাজনৈতিক ইস্যুটাতে নিজেরা যেই ধরেন ইসির ঘেরাও করার জন্য যে ডাক দিয়ে 100 জন মানুষ যোগাইতে পারে নাই জামাতের সহযোগিতা ছাড়া, এখানে তারা টেনশনে পড়ছে। তারা চাইছিল ইশরাকের আন্দোলনের দাবির দিন তারা এনসিপি নিয়ে ইসিতে একটা বিশাল শোডাউন করে ফেলবে, ফোকাস ওদিকে, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। তো এখানে তো একটা টেনসড হয়েছে, ইভেন সবার সাথে এই যে নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। এখন জাতীয় ঐক্য দরকার, ঐক্য কি হয় আসলে? আর মুখে মুখে যাবে, 2টা বক্তব্য দিবে, মানে এতটুকুই তো। এর বাহিরে ঐক্য তো অন্তরের বিষয়, ভালোবাসা এটা তো অন্তরের বিষয়। প্রতিনিয়ত বিএনপিকে টার্গেট করে এরা যেইভাবে কথা বলতেছে, সেখান থেকে এরা যে একটা মাইনাস জায়গায় চলে গেছে। এবং জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগ ইস্যুতে খুব বেশি যে মন খারাপ, বিএনপি আবার পাল্টা কাউন্টার করে বলছে আপনি ভাই যদি যান নিজ দায়িত্বে গেলে যাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আমরা এই জায়গা অন্য করে ব্যবস্থা, দেশ খালি থাকবে না, কেউই কারোর জন্য অপরিহার্য না। এই দিনগুলোর জন্য এনসিপি প্রস্তুত ছিল না, তাদের এই প্ল্যানটা কিন্তু কাজে দেয় নাই। তো এই যে টোটাল ঘটনায় এখন যারা সমালোচক আছেন, বিশ্লেষক আছেন, সবাই বলছেন এই ঘটনাটা পদত্যাগ ইস্যুটা গুজব, আর এটাকে মার্কেটাইজ করছে কে? এনসিপি। কেন? তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে, জাতির কাছ থেকে জাতীয় ঐক্য, রাজু ভাস্কর্য অনেক কিছু ডাক দিছে, কাজে দেয় কিন্তু কালকে আর। কেন? কারণ মানুষ এদের মোটিভ নিয়ে সন্দেহ পোষণ করে, এখন এনসিপি কে নিয়ে সন্দেহ করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এদের পৃষ্ঠপোষকতা, অনেক দিকে পজিটিভিটি বা ভালোবাসা, উদারতা দেখাই থেকে তিনিও ওই জায়গাটাতে পড়ে গেছেন। এমনকি এখন ডক্টর ইউনূসের সুযোগ সুবিধা নিয়েও আলোচনা শুরু হয়েছে, দেখছেনই তো। এনসিপির ভুলে ডক্টর ইউনূস কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন। খুবই কাঁচা খেলা চলে মাঝে মাঝে, বাংলাদেশের মানুষ তো বোধাই না। জুলাই আগস্টের ইস্যুটা আলাদা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা আলাদা হইতে পারে, কিন্তু এগুলো ভাই আরেক জিনিস। ভালো থাকুন। হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এই খবর যখন ছড়িয়ে পড়ে, তখন উৎকণ্ঠার কারণ হচ্ছে যে ইউনূস চলে গেলে কি হবে, কে ক্ষমতায় আসবে, সেনাবাহিনী চলে আসে কিনা, আওয়ামী লীগ ফিরে আসে কিনা, বিভিন্ন ধরনের মানুষের চিন্তা, উদ্রেক। এখন ইউনূস উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল তাতে পদত্যাগের ইচ্ছা পোষণ করেন। এখন এইটা শুনে দৌড়ে যান নাহিদ ইসলাম, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এবং গিয়ে তারা ইউনূসের পদত্যাগ ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের মায়া কান্না তারা করেন। এবং কেউ কেউ বলছেন যে আসলে ইউনূস সাহেব পদত্যাগ করবেন না এবং এটা হচ্ছে একটা নাটক,
প্রতিপক্ষকে ভয় দেখাতে তিনি এসব করছেন। তিনি চলে গেলে রাজনীতির যে শূন্যতা তৈরি হবে, এবং তিনি ভয়ে দেখাচ্ছেন এইটাই, তাতে তোমাদের খুব একটা লাভ হবে না, বরং সেনা শাসন আসতে পারে, আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এবং আওয়ামী লীগ ফিরে আসলে সুদে আসলে তার পাওনা তুলে নেবে। এখন এই সব ভয় দেখিয়ে তিনি হয়তো তাদেরকে একটা কন্ট্রোলের মধ্যে আনতে চাচ্ছেন, এবং এই ভয়টা দেখাচ্ছেন মূলত এনসিপি ওয়ালাদের, যারা তার প্রাথমিক নিয়োগদাতা। এবং যতটুকু শোনা যায় তিনি তাদেরকে বলেছেন, যে ভয় দেখিয়েছেন নাগরিক ওয়ালাদের, যে তোমরা সংযত আচরণ করো, না হলে কিন্তু আমি চলে যাব এবং তোমরাই কিন্তু ফাঁদে পড়বে। এখন আমি কিন্তু আগেও বলছি যে ইউনূসের অবস্থাটা এরকম ছেড়ে তোমাকে দেখাচ্ছি, বিশেষ করে নাগরিকদের চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা, এবং আগামী নির্বাচনে ইউনূসকে চাপে রাখায় তিনি অনেকটাই বিরক্ত। এখন নাগরিক পার্টির উপর তিনি বিরক্ত, পাশাপাশি বিএনপি তার উপর যেভাবে চাপ তৈরি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, এবং হুমকি দিয়েছে তারা সমর্থন প্রত্যাহার করতে পারে, এবং সবকিছু মিলিয়ে এই চাপ সহ্য করতে না করতে এর উপর মরার উপর খরার গা সেনা প্রধানও হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার সরকারের উপর আরো চাপ তৈরি করেছেন। তিনিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, নতুন সরকার চান জানুয়ারি, এবং করিডোর নিয়েও কথা বলেছেন যে এগুলো বৈধ সরকার করবে, নির্বাচিত সরকার। এখন এই সবকিছু মিলিয়ে ইউনূস সাহেব অনেকটা বলতে বাধ্য হয়েছেন যে আমি পদত্যাগের কথা চিন্তা করছি, অর্থাৎ অনেকটা টাইম দেওয়া। ইউনূস সাহেব এটা বলে আসল খেলাটাই খেলতেছেন। এখন বিএনপি এবং এনসিপি কে চাপে রাখছেন তিনি, কারণ ইউনূস যদি হঠাৎ করে পদত্যাগ করেই বসেন, দায়িত্ব ছেড়েই দেন, তাহলে বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, এবং তার মূল ভয় হচ্ছে, বিশেষ করে এখন মাঠে থাকা যারা আছে তাদের মূল ভয় হচ্ছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ফিরে আসলে মানে কিয়ামত ফিরে ফেলবে, এবং যেটি তারা চায় না। এখন এক্ষেত্রে সেনা শাসনের মুখেও পড়তে পারে দেশ, তখন আম যাবে ছালাও যাবে। এখন এইগুলোকে রিমাইন্ডার হিসেবে তিনি একটা টোকা দিয়ে দেখলেন যে আমি পদত্যাগ করব, এবং তাদের প্রতিক্রিয়াটা কি। তো আসলে তিনি হয়তো পদত্যাগ করবেন না, মানে এটা একটা কৌশল। এবং এইদিকে আজকে শুক্রবার প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, দেশের জন্য তার দরকার আছে। নির্বাচন মানে কখন করবেন এটা তার এখতিয়ার, তার নিজস্ব এখতিয়ার। এবং তিনি এটাও বলছেন যে সভ্য সমাজে সেনাবাহিনী কখনোই রাজনীতিতে মানে হস্তক্ষেপ করে না। এখন এদিকেও তিনি আঙুল তুলেছেন। এখন সবকিছু মিলে যা বোঝা যাচ্ছে যে হতাশ ইউনূস আপাতত পদত্যাগ করছেন, পদত্যাগের হুমকি দিয়ে এদেরকে লাইনে আনতেছেন, টাইট দিতেছেন, এবং তারা যদি তাকে সমর্থন না করেন এটা বলতে যাচ্ছেন, তাহলে তিনি সত্যি সত্যি পদত্যাগ করে বসবেন, এবং তারাই শুভঙ্করের ফাঁকিতে করবে এই দলগুলো, বিশেষ করে বিএনপি এবং নাগরিক পার্টি। এবং এই সুযোগ নেবে আওয়ামী লীগ, সুযোগ নিতে পারে সেনাবাহিনী, এবং তাতে কার লাভ হয় কার লোকসান হবে তোমরা নিজেরাই হিসাব করে থাকো। আসল খেলাটা কিন্তু ইউনূস সাহেব খেললেন। এখন তিনি পদত্যাগ করবেন না এবং তিনি থাকবেন, মাঝখানে এদেরকে টাইট দেবেন। তবে একদম পদত্যাগ করবেন না সেটাও ফাইনালি বলা যায় না, কারণ তারা যদি এই টাইট দেওয়া দিতে গিয়ে তারা ওই আগের মতোই আচরণ করে, তাহলে তিনি হয়তো একসময় সত্যি সত্যি পদত্যাগ করে বসতে পারেন। তবে তার সম্ভাবনা আপাতত ক্ষীণ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।